নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে পৌঁছেছি এক দীর্ঘ মনস্তাত্ত্বিক যাত্রার একেবারে শেষ প্রান্তে। 1975 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত বিশিষ্ট কথা সাহিত্যিক বিমল করের অবিস্মরণীয় উপন্যাস অসময়ের আজ অন্তিম পর্ব। এতদিন ধরে অবিন, মোহিনী, সুহাস, আয়নার জীবনের যে নীরব টানাপোড়েন, তার সঙ্গে সচিপতি তো আছেই। তাদের সম্পর্কের যে জটিল সূক্ষ্ম সমীকরণ আমরা অনুভব করেছি, আজ তার উপসংহার। মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা আলো আঁধারির যে অদ্ভুত খেলা বিমলকর তার কলমে এঁকেছেন, এই শেষ পর্বে এসে তা ঠিক কোন পরিণতির মুখোমুখি হবে, চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। আজ অসময়ের শেষ পর্ব। গল্প পাঠে আমি রীতি। অবিন। সকালে দাড়ি কামাবার সাজ সরঞ্জাম নিয়ে বসেছি। গলার সাড়া পেয়ে দেখি আমার ঘরের দরজায় আয়না দাঁড়িয়ে। অবাক হয়ে আয়নাকে দেখছি। ও শুধু হাসতে হাসতে বলল, দেখলেন তো? সশরীরেই দেখছি, কিন্তু কেমন করে এলে? আপনার হোটেল বাড়ি দেখতে এলাম। বেশ করেছ, কিন্তু দাদার সঙ্গে এসেছি। দাদা আমায় নামিয়ে দিয়ে কোথায় গেল, খানিকটা পরেই আসছে। দাড়ি কামাবার সরঞ্জামগুলো একপাশে সরিয়ে রেখে আমি হেসে বললাম, চমৎকার, বসো বসো। এই আপনার তাহলে হোটেল বাড়ি অবিন্দা? কেন, পছন্দ হচ্ছে না? মোটেও না। নিচে দোকান, দোতলায় এক রাজ্যি লোক, তার ওপরে আপনি। ঘরটার কি চেহারা! এত আলো বাতাস, খোলামেলা, একা একটা ঘর নিয়ে রাজার মতন থাকি, এটা খারাপ হলো? আয়না আমার বিছানায় গিয়ে বসল। খোলা জানলা দিয়ে রোদ আসছে, আকাশটাও চোখে পড়ে, খানিকটা নীলচে হয়ে আছে। আয়নার সাজগোজ একেবারেই ঘরোয়া, একরঙা শাড়ি, মাথায় এলোমেলো বিনুনি। অনেকদিন ধরেই আয়নার শখ হয়েছিল আমার হোটেল বাড়ি দেখতে আসবে। আজ সুহাসের সঙ্গে চলে এসেছে। তা কোথায় গেল সুহাস? কি জানি কার সঙ্গে দেখা করতে গিয়েছে, বলল ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবে। আজ তো রবিবার। জ্যাঠামশাই কেমন আছেন? কাল বিকেল থেকেই আর জ্বর নেই। কলকাতার আবহাওয়া সহ্য না হবার জন্যই হোক, কিংবা এক টানা দুর্ভাবনা, হাসপাতালে যাওয়া আসা এইসবের জন্য তার শরীর ভালো যাচ্ছিল না। হঠাৎ জ্বর মতন হয়েছিল। 2 দিন জ্বরের পর কাল জ্বর ছেড়ে গিয়েছে। তা তুমি তাহলে একটু চাটা খাও। বলেই আমি বাইরে ডাকাডাকি করতে যাচ্ছি, আয়না বলল, না থাক না, দাদা আসুক। দাদা এলে দাদার ব্যবস্থা হবে, তুমি বসো, আমি আসছি। দোতলায় গিয়ে চায়ের কথা বলে ফিরে এসে দেখি আয়না বিছানার ওপর আধখানা শরীর হেলিয়ে শুয়ে আছে। আমায় দেখি সোজা হয়ে বসল। খানিকক্ষণ হাসি ঠাট্টা মজার কথাবার্তার পর আয়না আসল কথায় এলো। ওদের বাড়িতে আমার সঙ্গে আয়নার বেশি কথাবার্তা হয় না আজকাল। হাসপাতাল থেকে বেরিয়ে সুহাসদের বাড়িতে প্রত্যহ যাওয়াও হয় না। মনে মনে আয়না তার দুশ্চিন্তা নিয়েছিল, কৌতূহলও ছিল। চা এসেছিল, সঙ্গে রতন খাবারও এনেছে। আয়না বলল, অবিন্দা, আমরা তো ফিরে যাচ্ছি। বলেই আমার মুখের দিকে তাকিয়ে থাকল। তার চোখ বলছিল, আমরা তো চলে যাচ্ছি, তারপর? চায়ে চুমুক দিয়ে আমি ধীরে সুস্থে একটা সিগারেট ধরালাম। বাড়িতে আয়না আমায় আড়ালে তেমন করে পায় না, যাতে তার মনের কথা বলতে পারে। কখন কে এসে পড়বে, কি শুনে ফেলবে, সেই ভয়টা তার আছে। তবু আমি তাকে গোপনে আশ্বস্ত করে রেখেছি, আজ সে আমার কাছে স্পষ্ট করে সব কথা শুনতে চায়। আমি হেসে বললাম, যাও না, আমরাও তো যাচ্ছি। আপনিও যাবেন? যাব না? বাহ, প্যান্ডেল বাঁধতে হবে, মাথায় গামছা চড়িয়ে ভিয়েনে বসবো, কলা পাতা কাটবো। যা, কি যে বলেন না। তবে পুজোর আগে কিন্তু কিচ্ছু হচ্ছে না। হিন্দুদের পাঁচই ব্যাপারটা তো যাচ্ছে, তাই কাছাকাছি তোমার জন্য কোনো ব্যবস্থা রাখেনি, সেই অগ্রহায়ণ টগ্রহায়ণ। আয়নার মুখ যেন আরও নুয়ে গেল।
অথচ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর চোখে মুখে কেমন এক আবেগ এসেছে। সামান্য চুপচাপ থেকে আয়না এবার একটু মুখ তুলে বলল, আপনি আপনি দাদাকে বলেছেন? তোমার দাদাকে না বললে হয়? আপনি আমার নাম করে বলেছেন? আমার যেমন করে বলার বলেছি। তুমি আমার মক্কেল, তোমার উকিল কেমন করে মামলা লড়ছে তা শুনে তোমার কি দরকার? বলেই আমি লম্বা করে এক মুখ ধোঁয়া টেনে আস্তে আস্তে গিলে ফেললাম। আয়নাকে দেখছিলাম হাসি মুখে। পরে বললাম, তোমার দাদা হলো লোয়ার কোর্ট, বুঝলে, মানে ছোট আদালত। তার রায় খারিজ হয়ে যেতে পারে, তাই বড় আদালতে গিয়ে রায় নিয়ে নিলাম। বড় আদালত? জ্যাঠামশাই। জ্যাঠামশাই? জ্যাঠামশাইয়ের মত ছাড়া তো কিছু হতো না ভাই। তিনি তোমাদের মাথার ওপর রয়েছেন। ছি ছি ছি, জ্যাঠামশাই কি ভাবলেন? তিনি কি ভাবলেন তা আমায় বললেন না অবশ্য, তবে ভাবলেন অনেক, তারপর মত দিলেন। আয়না আমার মুখের দিকেই তাকিয়ে থাকলো। ভাবলো আমি সবিস্তারে কিছু বলবো, কিন্তু আমি কিছু বললাম না। অপেক্ষা করে করে আয়না বলল, অবিন্দা। হ্যাঁ বলো। আর দিদি? তোমার দিদির জন্য ভাবতে হবে না। জ্যাঠামশাইয়ের যেখানে মত সেখানে দিদির না করার তো উপায় নেই, আর তোমার দিদি তা করবেনও না। না, তবু দিদির তো অনেক অপছন্দ বাজবিচার আছে। তোমার বেলায় তা থাকবে না, তুমি নিশ্চিন্ত হও। অবিন্দা, আমার কিন্তু ভয় করে। কিসের ভয়? তুমি তো আমায় ঘটক ধরেছ। যা ঘটে আমি শুধু তারই ঘটক। দিদি আপনাকে কিন্তু বেশ ভয় করে। আমি যে ভয়ঙ্কর? আয়না আর কিছু বলল না। এরপর বসে বসে চা খেতে লাগলো। খানিকক্ষণ পরে আয়না হঠাৎ কেমন নিজেই হেসে ফেলে আবার চুপ করে গেল। আমি বললাম, কি হলো, হাসলে যে বড়? একটা কথা মনে পড়ে গেল। বলে ফেলো। বলবো? যা। বলেই ফেলো, কেউ তো শুনছে না। আমি না তপুকে তুই করে বলি অবিন্দা। আয়নার কথা শুনে আমিও হেসে উঠলাম। আমার এই অট্টহাসির মধ্যে আয়নাও কখনো ছেলে মানুষের মতন গলা মিশিয়ে হাসতে লাগলো। হাসি থামলে আমি বললাম, এবারে ফিরে গিয়ে খাতির করে আপনি বলো। বয়ে গেছে আমার, তেলওয়ালাকে আবার আপনি। আরও খানিকটা গল্প গুজব হাসি ঠাট্টা করার পর সুহাস এলো। এসে বলল, অবিন, তোমার সঙ্গে জরুরি দরকার আছে। আরে বসো বসো। এখন আর বসবো না। তুমি কি হাসপাতালে যাচ্ছ আজ? হ্যাঁ, যেতে পারি। হাসপাতালেই এসো, সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে কথা হবে। জ্যাঠামশাইও থাকবেন। তা না হয় হবে, কিন্তু তুমি ঘোড়ায় জিন চাপিয়ে এসেছো যেন। হ্যাঁ, আমার তাড়া আছে। আয়নাকে বাড়িতে নামিয়ে দিয়ে আরেক জায়গায় যাব, তারপর বাড়ি ফিরব। বেলা হয়ে যাচ্ছে। সুহাস আর বসল না, আয়নাকে নিয়ে চলে গেল। যাবার আগে আয়না আর চোখে আমার দিকে তাকিয়ে হাসল। দুপুরে আজ গরম খানিকটা কম ছিল। কাগজ পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলে দেখি বিকেল হয়। তাড়াতাড়ি উঠে পড়ে চোখ মুখ ধুয়ে হাসপাতালে যাবার জন্য তৈরি হলাম। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে 5টা বেজে গেল। সুহাস ছিল। জ্যাঠামশাই কয়েকদিন আসতে পারছেন না, আজও আসেননি। সচিপতিকে দেখলে ভালো মন্দর তারতম্য বোঝা যায় না। কথাবার্তাও বলতে চান না আজকাল। আমরা কথা বলি, উনি শুধু তাকিয়েই থাকেন। কখনো কখনো মনে হয় সচিপতি চোখের পাতা খুলেই যেন ঘুমিয়ে আছেন, এত নিঃসার থাকেন। বেশিক্ষণ বসে থাকা যায় না, অস্বস্তি হয়। এই কদিনের মধ্যেই সচিপতিকে আজ একটু অস্থির মনে হলো, হয়তো শরীরের অস্বস্তির জন্য। আজ খানিকটা আগেই আমরা উঠে পড়লাম। বাইরে এসে সুহাস বলল, অবিন, জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার কদিন ধরেই কথা হচ্ছে। তোমায় সেদিন বলছিলাম কি, সুচিতার যা অবস্থা তাতে মেজর অপারেশন খুব রিস্কি। ইন্দু বলছিলেন ডাক্তাররা এতদিন অবজারভেশনে রাখার পরও কোনো ডিসিশন নিতে ভয় পাচ্ছেন। আমি দুপুরে দত্ত সাহেবের কাছে গিয়েছিলাম, যেতে বলেছিলেন উনি। তিনি বললেন যে অপারেশনটা ইউজলেস, সুচিতা হয়তো স্ট্যান্ড করতে পারবে না। যদি না পারে
পোস্ট অপারেটিভ স্টেজে কি হয় কিছুই বলা যায় না। অকারণ মানুষটাকে ছেঁড়াছেড়ি করা কি ভালো হবে? আমি চুপ করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। সচিপতি যখন কলকাতায় এসেছিলেন তখন আমার আশা ছিল মানুষটি নিশ্চয়ই সুস্থ হতে পারবেন, অন্তত মোটামুটি। সে আশা আর আমার নেই। বরং যতদিন যাচ্ছে হাসপাতালে পড়ে থাকতে থাকতে সচিপতি আরও অসুস্থই হয়ে পড়েছেন। সুহাস একটা ফাঁকা ট্যাক্সি পেয়ে ডাকল। ট্যাক্সিতে উঠে সিগারেট ধরালো সুহাস, আমিও একটা সিগারেট ধরালাম। সুহাস বলল বিষণ্ণ গলায়, ব্যাপারটা খুবই গোলমেলে দাঁড়াচ্ছে। মোটামুটি কেন, মিনিমাম চান্স যদি না থাকে তবে মানুষটাকে ফর নাথিং একটা ট্রাবল দিয়ে কি লাভ বলো তো? যে কদিন বাঁচে, আয়ুর জোর যতটুকু আছে এমনিই বেঁচে থাক। কিছু করার যখন নেই তখন কি? তুমি যে কোনো কথা বলছো না অবিন? কি বলবো, আমিও তো তোমার মতন। বাহ, তুমি তো সচিদাকে কলকাতায় টেনে টেনে আনলে। আমি বারণ করেছিলাম তোমাকে। হ্যাঁ, তা হয়তো ঠিকই, কিন্তু সুহাস, আমি তখন ভাবতাম যে ভদ্রলোকের ব্যাধিটা কি আমরা তো জানি না। কি হয়েছে না জেনে শুনেই একটা মানুষকে এইভাবে মরতে দেওয়া তো উচিত নয়। কিন্তু এখন তো দেখছি সবটাই অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, একেবারে অন্যরকম। কলকাতায় আনাটাই আমার মনে হচ্ছে খারাপ হলো। এখানে এসে পর্যন্ত মন ভেঙে গেল। এত 50 রকম ডাক্তারিতে নার্ভ গেল নষ্ট হয়ে। হাসপাতাল আরও একেবারে ডিপ্রেসড করে দিল ওকে। ওখানে থাকলে এত তাড়াতাড়ি হয়তো এইভাবে ভেঙে পড়তো না। এনিওয়ে, ভালোর জন্যই আনা হয়েছিল বুঝলাম, কিন্তু ভালো তো হলো না, কপাল। তা জ্যাঠামশাই কি বলছেন এখন সুহাস? তারও ওই মত। তুমি তো যাচ্ছই বাড়িতে, জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বললে বুঝতে পারবে। ট্যাক্সিটা মোড়ের মাথায় দাঁড়িয়ে গিয়েছিল। সিগারেটের টুকরোটা জানালা দিয়ে ফেলে দিলাম। তুমি শচীবাবুকে কিছু বলেছ? না না, আমি কি বলবো, শুধু বলেছি যে তোমার অপারেশনটা বোধহয় এখন হচ্ছে না। ওখানে ফিরে গেলে তো বিনা চিকিৎসাতেই মরতে হবে। কি আর আলাদা চিকিৎসা হবে বলো তো অবিন? যেভাবে চলছে চলবে, যে কদিন বেঁচে আছে সচিদা। তেমন কিছু হলে ডিমডির হাসপাতাল তো আছেই। মানুষটাকে মনের যতটুকু শান্তি দেওয়া যায় তা দেওয়াই এখন ভালো। ট্যাক্সিটা চলতে শুরু করেছিল। মস্ত বড় একটা তেলের গাড়ি আমাদের সামনেটা আড়াল করে চলেছে। রাস্তার খানিকটা জঞ্জাল বাতাসের দমকার ঘূর্ণির মতন উড়ে গেল। অন্ধকার হয়ে আসছে। বাতি জ্বলে উঠেছিল রাস্তার। সুহাস জানলার দিকেই মুখ ফিরিয়ে বসে থাকল। আমারও এখন মনে হয় সচিপতি তার নিজের জায়গাতেই ভালো ছিলেন। কিছুই যখন হলো না তখন অকারণ আর কলকাতা কেন? হোটেলে নিজের ঘরে ফিরে আসতে আসতে 8টা বাজল। আজ গরমটা কম, স্নানের পর আরাম লাগছিল। দূরে কোথাও বৃষ্টি হয়েছে কিনা বোঝা যায় না। থেমে থেমে বাতাস দিচ্ছিল। আকাশে আশেপাশে কোথাও মেঘ নেই। একদিকে এক ফালি চাঁদ উঠে আছে, অন্যদিকে তারা চিকচিক করছে। ছাদে সামান্য দাঁড়িয়ে থেকে নিজের ঘরে এসে বসলাম। সচিপতিকে নিয়ে আমার আর কোনো চিন্তাই হচ্ছিল না। জ্যাঠামশাই বোধহয় ঠিকই বলেছেন। নিজের বাড়িতে ফিরে যেতে পারলে সচিপতি মনের দিক থেকে একটা তৃপ্তি পাবেন। সংসারের সকলকেই যেখানে হারাতে হয়েছে সেখানে হয়তো তার কোনো মায়া জড়িয়ে আছে। সেই মায়াই তার পক্ষে এখন শান্তির। ইজি চেয়ারে বসে বসে খানিকটা সময় কাটল। তারপর হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করল। বাতিটাই বা অকারণে কেন জ্বলে? বাতি নিবিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নিজেকে নিয়ে ভাববার অভ্যেসটা আমি অনেক দিন ছেড়ে দিয়েছি। আজ আবার একবার ভাবতে হলো। নিজেকে নিয়ে ভাবতে বসলে আমার মনে হয় সুহাসরা আমায় যতটা বিচিত্র করে দেখে আমি ততটা বিচিত্র নই। জগৎটা ওরা যত রকমে সম্ভব জটিল করে দেখেছে, আমি দেখতে চেয়েছি সরল করে। ফলে লাভ হয়েছে এই, আমার সহজ কথাটা ওরা সহজ করে ভাবতে পারে না। ওদের অনেক দাসত্ব আছে, আমার নেই।
মোহিনী আমায় শেষ যে চিঠিটা দিয়েছেন গতকাল সেটি আমার হাতে এসেছে। তিনি আমায় বারবার বোঝাতে চেয়েছেন তার মনের শান্তিটুকু আমি যে কেন নষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি এটা তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েদের কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় তার মান মর্যাদা সম্মান, এই নিয়ে তার পুরনো কথাগুলো নতুন করে আবার আমায় মনে করিয়ে দিয়েছেন। লিখেছেন মেয়েরা সর্বনাশী হতে চাইলে সংসার রসাতলে যায়। তিনি তো সংসার ভাঙতে আসেননি, তিনি যে সংসার বেঁধে রাখতেও আসেননি এটা তাকে বোঝানো গেল না। কে তাকে বলবে যে তার জন্য আয়নার এতকাল নিজের কিচ্ছু হলো না? তিনি হয়তো এটাও বুঝতে পারেন না সুহাস তার দিদির সান্ত্বনার জন্যে নিজের সুখ বা ইচ্ছেটুকু নষ্ট করতে রাজি হয়েছে। মোহিনী যাকে বেঁধে রাখা বলেন সেটা হলো বাধা। তিনি না চাইলেও ভাগ্যের দোষে আজ তিনি তাদের বিরাট সংসারে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভেবে দেখেছি মানুষ যখন মিথ্যের সঙ্গে জড়িয়ে পড়ে তখন সত্যটা তার কাছে স্পর্ধার মতন মনে হয়। মোহিনী ভাবছেন আমি যা বলতে চাই সেটা আমার স্পর্ধা। মোহিনীকে আমি রুক্ষ করেও এসব কথা লিখতে চাই না, সেটা অবিনের কলমে বাঁধবে। তবু আমি তাকে বলতে পারি আপনি যে সংসারের কথা অত করে লিখেছেন একবার তার দিকে তাকিয়ে দেখুন। চোখ থাকলে দেখতে পাবেন আপনি সত্যটাকে অস্বীকার করছেন। আপনি বুঝতে পারছেন না মানুষের জীবনটা শুধু তার শৈশব নিয়ে নয়, নিতান্ত তার অপরিণতি নিয়েও নয়। সাধারণ কথাটা আবার আপনাকে বলি, গাছ যখন নিতান্তই চারা থাকে তখন সামান্য মাটিতে পাশাপাশি অনেকের জায়গা হতে পারে। গাছের যেটা স্বাভাবিক বাড়, সেই বাড় যখন তার মধ্যে দেখা দেয় তখন তাকে মাটি নাড়া না করলে তার শিকড় ছড়াতে পারে না, মাথা ওঠে না খাড়া হয়ে, ডালপালা ঠিক মতন ছড়ায় না। সেটা গাছের বিকৃতি। মানুষের বেলায়ও এটা খাঁটি কথা। একটা বয়স পর্যন্ত সে এজমালি, তার নিজস্ব বলে কিছু নেই। 5 জনের ভিড়ে মিশে থাকতে তার বাঁধে না। তারপর তার নিজের বোধ, নিজের জীবন, এটা তার সত্তা, নিজের অস্তিত্ব। তার পরিণত ব্যক্তিত্বের সেটাই হলো লক্ষণ। ছেলেবেলায় সুহাস যা ছিল, আয়না যেমন ছিল, আজও কি সেই রকমটি থাকবে? এটা কেউ আশা করে না। তাদের যে নিজের নিজের সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে, ভালো মন্দ লাগার একটা জগৎ হয়েছে। তারা নিজের মতন আশা করতে পারে, নিজের মতন করে বেঁচে থাকতে চায়। আপনি যদি ভেবে দেখেন দেখতে পাবেন আপনার জগতের সঙ্গে ওদের জগতের মিলটা কিন্তু বেশি নয়, বরং বিরোধ। তবু আজ যখন তারা আপনার জন্য মুখ বুজে থাকে তখন তাদের বাহবা দিলেও ওদের দুঃখটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। আমি সুহাসের সঙ্গে কথা বলে বুঝেছি তার নিজের ইচ্ছে যাই থাক, আপনার জন্য সে চুপ করে থাকাই ভালো বলে মনে করেছে। সুহাসের পক্ষে এটা স্বার্থত্যাগ। আমি তাকে বলেছি, বেশ তো, স্বীকার করছি তুমি এই ত্যাগটা করলে, কিন্তু এই ত্যাগের দুঃখ যে তোমার মনে কোথাও কাঁটা হয়ে ফুটছে না, এটা তো ভাই সত্যি কথা নয়। চিরটাকাল তুমি ত্যাগের গৌরবে সুখী থাকতে পারবে তাও আমার মনে হয় না। তোমার দিদির ভবিষ্যতের নিঃসঙ্গ অবস্থাটির কথা ভেবে তুমি না হয় আজকে স্বার্থত্যাগ করলে, কিন্তু যে মেয়েটিকে তুমি ভালোবেসেছ তার উপায় কি? তাকে ভাসিয়ে দিয়ে তোমার কোন পৌরুষ বাঁচবে? তুমি দেখছো তোমার ত্যাগটা গুণ। ত্যাগ যদি গুণ হয় মানুষের, তবে ভালোবাসাটা কি গুণ নয়? একটাকে অত বেশি করে মূল্য ধরে দেওয়া কেন? হঠাৎ দেখি মোহিনী আমার মনের পটে হাজির হয়েছেন, ক্ষুব্ধ বিরক্ত। মোহিনী আমায় অভিযোগের দৃষ্টিতে দেখতে দেখতে বললেন, কে বলেছে সুহাসকে ত্যাগ করতে? আমি তো বলিনি। আমি বরং চেয়েছি সুহাস বুলাকে বিয়ে থা করুক, আমি খুশি হব। আমি বললাম, সুহাস যে সেটা ভাবছে না। সে ভাবছে সংসারে সবাই যদি নিজের সুখ শান্তি খুঁজে নিয়ে বেঁচে থাকতে চায় তাহলে আপনি কি করবেন? আমার কি কিছুই করার নেই? কি আছে, জ্যাঠামশাই তো আর 2-1 বছর, আয়না যাবে তার নিজের সংসারে। সুহাসও যদি ওখানকার পাট চুকিয়ে দিয়ে কলকাতায় তার সংসার গুছিয়ে বসে,
আপনি তাহলে কী নিয়ে থাকবেন? 3 পুরুষের বাড়ি আগলে যক্ষের মতন বসে থাকাটা আপনার কতকাল সহ্য হবে? মোহিনী আর কোনো কথা বলছিলেন না। তার চোখ বলছিল তিনি যেন সেই দূরের দিনটি দেখতে পান না, এমন নয়। আমি বললাম, সুহাসের কথা থাক, আপনার কথাই বলুন। উনি বললেন, আমার কোনো কথা নেই। তাহলে আমার কথাটা আপনাকে বলি, শুনুন। মাথা নেড়ে মোহিনী না না করছিলেন। আমি হেসে বললাম, আপনার এই নিষেধটুকু আমি আগাগোড়াই অমান্য করেছি, আজও মান্য করলাম না। আমার যা বলার আমি তো বলেছি, আর কেন? আপনার কথা আমি শুনেছি, আমার আরও একটু বলার আছে। মোহিনী আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি বললাম, মেয়ে পুরুষের যে তফাৎটা জীবজগতে আগেই ঘটে গেছে তাকে আমি বিধাতার ষড়যন্ত্র বলে মনে করি না। ওটা নিতান্ত চুম্বকের আকর্ষণ নয়। কিন্তু আপনি যখন ভাবেন ওই আকর্ষণটা সর্বনেশে, তখন আমি বলি ওটাকে ছোট চোখে দেখলে সর্বনেশে, নয়তো তার সর্বনাশ কোথায়? মোহিনী আপত্তি করে বললেন, মেয়েদের কাছে এর চেয়ে বেশি সর্বনাশ আর কি আছে? ওটা তো আপনার ভয়। আপনার সর্বনাশ করব এমন কুবুদ্ধি নিয়ে আমি তো আসিনি। আমি আপনার দরজায় ঝোলানো আদ্যিকালের তালাটাকে ভাঙতে চাই। ওই তালাটা যে মরচে ধরা, এই কি আপনার নজরে আসে না? যার সাহস নেই সে ওই তালা দেখে থেমে থাকুক, আপনি কেন? মোহিনী নীরবে আমায় লক্ষ্য করলেন, যেন বোঝাতে চাইলেন আমি নিতান্তই বোধহীন। আপনাকে সত্যি করে একটা কথা বলি, আমি হলাম সোজা পথের মানুষ, বেঁকা রাস্তায় আমি চলতে পারি না। আপনাকে নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আপনি নিতান্ত মোহিনী বলে আমার মন আমায় বলে দিত ওটা জোয়ারের টান, জোয়ার কেটে গেলে ভাটা আসবে। কিন্তু দেবী, আমায় মুখ ফুটে আবার আপনাকে বলতে হচ্ছে আপনি যে মনোমোহিনী, জোয়ার ভাটার বাইরেও আপনি দাঁড়িয়ে আছেন, আমি তাকে তুচ্ছ করতে পারি না। মোহিনী আমার মুখের হাসি লক্ষ্য করতে করতে বললেন, কার কি আছে আমার জেনে কী লাভ? আমার কিছু নেই। ওটা তো আপনার মনের কথা নয়। যার থাকে না সে নির্ভয় হয়। আপনার আছে বলেই আপনার এত ভয়। মোহিনী যেন কি বলবেন বুঝতে না পেরে কাতর চোখে আমার দিকে তাকালেন। তারপর বললেন, আমি তো কিছু ভাঙতে চাই না। যেখানে আছি আমি তার বাইরে যেতে চাই না। ধরে থাকাটা কিন্তু নিয়ম নয়। অন্তত বড় নিয়মে যাতে বিশ্বব্রহ্মাণ্ড চলে তাতে ভাঙন আছে, তা কি আপনার চোখে পড়ে না? এই জগৎটা যদি কোনো কালে সূর্যের কোল থেকে ছিটকে না আসতো, তার জন্মের ইতিহাস কিন্তু থাকতো না। তাই মেয়েরা যদি না ভাঙে তবে সৃষ্টি কোথায়? এ হলো অনাথ সৃষ্টি, আমার ধ্যান ধারণার বাইরে। আপনার ধ্যান হলো আত্মনিগ্রহের, ওটা ভীরুর ধ্যান। আপনি তো অতটা ভীরু নন। পুরুষ মানুষের নেশা আমার অদেখা নয়, সে বড় নোংরা, কুৎসিত। তবু সে তার খুশির নেশা করতে পারে, ওটা মেয়েদের করতে নেই। পুরুষ মানুষের পক্ষে যে নেশাটা খারাপ আপনি শুধু সেইটাই দেখেছেন, তার অন্য নেশাও কিন্তু আছে। সে নেশাটা কি? মোহিনী হয়তো এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তারপর যেন বুঝতে পারলেন ওটা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তিনি বুঝতে পেরেছিলেন আমি কোন নেশার কথা বলছি। মোহিনী নীরবে দাঁড়িয়ে থাকলেন। তার যেন আর সাহস হচ্ছিল না নতুন করে কিছু বলেন। তারপর দেখি মোহিনী চলে গেছেন। মোহিনী। শেষ রাতেই ঘুমটা ভেঙে গেল। রাত শেষ হয়ে আসার কোনো লক্ষণ তখনও নেই। চারপাশ নিঃসার। আমার বিছানার পায়ের দিকে জানালায় সারা রাত পূর্ণিমার আলো ছিল। সেই আলোও যেন চোখে পড়ে। গাছপাতা কাঁপছে না। ঘুম ভেঙেই কোনো পাখি ডেকেও উঠল না একবারও। তবু আমার মনে হলো ভোর হয়ে আসার আর দেরি নেই। শেষ রাতে কাশির গাড়িটা কলকাতার দিকে চলে যায়। সেই গাড়িটা যখন আসছে আমার ঘুম ভেঙে গিয়েছিল। শুয়ে শুয়ে শুনেছি মোটা ভোঁ বাজিয়ে শাঁকো দিয়ে গুড়গুড় শব্দ তুলে গাড়িটা এসে চলে গেছে। কাশির গাড়ি চলে যাবার আগে আগেই কলকাতার গাড়িটা এখানে পৌঁছে যায়। আমার মনে হলো জ্যাঠামশাইরা এতক্ষণে পৌঁছে গেছেন, স্টেশনে বসে আছেন, বসে বসে সকাল হবার অপেক্ষা করছেন।
কার্তিক বাড়িতে নেই। জ্যাঠামশাইরা আসছেন বলে কাল রাত থেকে স্টেশনে গিয়ে বসে আছে। সে না থাকলে বড়বাবুর গাড়ি থেকে মোটঘাট নিয়ে নামতে নাকি অসুবিধে হবে। কার্তিক ওই রকমই। আর খানিকটা পরে ঘুম ভাঙলেও ক্ষতি ছিল না, এখন ভাঙলেও তাতেও আমার অশান্তি হলো না। সারাটা রাতই কাল ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে। এই একটু করে ঘুমোই তো আবার জেগে যাই। জেগে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি তো আছি, আকাশ পাতাল ভাবছি। আর বারবার মনে হচ্ছে জ্যাঠামশাইরা এতক্ষণ কোথায়, কতটা কাছাকাছি এসে পৌঁছলেন। জ্যাঠামশাইরা ফিরে আসছেন এই চিন্তাতেই আমার সারাটা দিন কেটে গেছে। ছেলে মানুষের মতন ছটফট করে মরেছি। সকাল থেকেই কার্তিক আর কমলাকে কত হাঁক ডাক, এটা করো ওটা করো। কার্তিক, তুমি একবার বাজারে যাবে, জ্যাঠামশাইয়ের মাজন নষ্ট হয়ে গিয়েছে, মাজন আনবে। বড়বাবুর বিস্কুট, মাথার তেল আনবে। কমলাকে নিলাম ঘরদোরের কাজে। গিরির মা দুপুরে বাড়ি গেল না, বারান্দা টারান্দা ধোয়া মোছা করল। আমি বসলাম জ্যাঠামশাইয়ের ঘর নিয়ে। ধোয়া মোছা সেরে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার যাওয়া আসা কম, নানা রকম জঞ্জাল জমেছিল। জ্যাঠামশাই এসে এই অযত্ন দেখলে খুশি হবেন না। নিজেই সোডা ছড়িয়ে ঘর ধুয়ে মুছে দিলাম, ধপধপ করতে লাগলো। কমলা ততক্ষণে অন্য কাজগুলো সেরে ফেলেছে। আয়নার ঘরে বিছানা মাদুর পাল্টে দিচ্ছি। এই সময় বুলা এলো। আমার শাড়ির আধখানা ভেজা, মাথার চুল ধুলোয় রুক্ষ, হাতে পায়ে ময়লা। বুলা অবাক হবার আগেই আমি তাকে জ্যাঠামশাইদের ফিরে আসার খবরটা দিলুম। বুলা হেসে বলল, তোমায় দেখিয়ে সেটা বুঝেছি মানদি। আমিও হেসে বললাম, কেউ ছিল না বলে আমারও আর গা ছিল না, বুঝলি। বুলা হেসে বলল, আজ সব উছুল করে নিচ্ছ বুঝি? হ্যাঁ, নে তো একটু হাত লাগাতো। বুলা আমার কাজের ফাই ফরমাস খাটতে লাগলো। তাদের বাড়িতে আজ সকালে কাকিমা পূর্ণিমায় কোন পুজো করেছেন তার প্রসাদ দিতেই এসেছিল। বেলাও হয়ে যাচ্ছিল দেখতে দেখতে। কাজের ফাঁকে দুজনে কথা বলছিলাম। কমলা একবার চা খাইয়ে গেল। কথায় কথায় বুলাকে বললাম, জানিস সচিদাও ফিরে আসছে। সচিদাও? হ্যাঁ, তাই তো লিখেছেন জ্যাঠামশাই। সুহাসও অবশ্য লিখেছে। বুলা অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। সে বুঝতে পারছিল না সচিদা কেমন করে ফিরে আসছে। আমি বললাম, সচিদাকে আর কলকাতার হাসপাতালে রাখতে পারা গেল না বোধ হয়। আচ্ছা মানুদি, অসুখটা কি কমের দিকে এখন? কই না তো, তেমন তো কিছু লেখেনি। তবে জ্যাঠামশাই না ফিরলে ঠিক বুঝতে পারছি না রে। চিঠি পড়ে তো মনে হলো সচিদাই ওখানে থাকতে চাইছিল না। হয়তো থেকেও কোনো লাভ হতো না। বুলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সচিদা কি তোমাদের এখানেই থাকবে? জানি না রে, কিছু তো লেখেনি। তবে আমিও ভাবছিলাম কথাটা। অসুখের শরীর, নিজের বাড়িতে থাকবেই বা কী করে? এখানেও থাকতে পারে। জ্যাঠামশাই হয়তো এখানেই নিয়ে আসবেন। আমি ভাবছি একটা ঘর ঠিক করে রাখব। বুলা শুনল কিন্তু কথা বলল না। বেলা বেড়ে গিয়ে রোদ যখন খড় হয়ে উঠেছে, বুলা বলল, মানুদি, আমি বরং এখন যাই। বলো তো আমি বিকেলেও আসতে পারি? না বাপু, আবার তোকে এতটা পথ ঠেঙিয়ে আসতে হবে না। বেলা হয়ে যাচ্ছে, তুই আয়। ছাতা এনেছিস তো বুলা? না। ও মা, ভাদ্রের এই রোদ, আলগা মাথায় বেরিয়েছিস? একটা ছাতা নিয়ে যা কমলার কাছ থেকে। বুলা যাবার জন্য পা বাড়িয়ে হঠাৎ বলল, মানদি, সচিদার বাড়িতে আমি একটা খবর নেব, কি বলো? তা বরং নিস। বুলা চলে গেল। বেলাও দেখি বেশ বাড়ছে। ভাদ্র মাসের রোদ উঠে তামার মতন রং ধরল। বুলা চলে যাবার পরও কিছু কাজকর্ম থাকলো। সব সেরে স্নান করতে যেতে দুপুর হয়ে গেল আমার। শেষ দুপুরে বিছানায় শুয়ে দুদণ্ড গড়িয়ে নিচ্ছি। বড় আলস্য লাগছিল। খেয়াল হলো আমার চোখের পাতা থেকে থেকেই কেঁপে উঠছে। কোনটা সুলক্ষণ কোনটা কুলক্ষণ আমি জানি না। চোখের এই পাতা কাঁপাটা আমার ভালো লাগলো না। আজ জ্যাঠামশাইদের যাত্রা করার কথা।
এত চোখের পাতা না কাঁপলেও তো পারত। কি জানি, সারা সকাল যত ধুলো ময়লা ঘেঁটেছি, চোখে কিছু উড়ে এসে পড়েছে কিনা। বিকেলের গোড়ায় কখন একটু তন্দ্রা এসেছিল, তন্দ্রার মধ্যেই দেখি শচীদা এসেছে। চেহারা দেখে আমি আঁতকে উঠি। তন্দ্রাটা কেটে গেল। চুপ করে শুয়ে। আজকে গুমোট গরমটা নেই, তবু কপালে ঘাম জমেছে। আয়নার কুকুর সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে। কি যে তার ডাক! কেমন করে যেন সেও বুঝতে পেরেছে তার মনিব ফিরে আসছে। বিছানা ছেড়ে ওঠার সময় বুঝতে পারলাম আমার মাথাটা বেশ ভারী হয়ে উঠেছে। গায়ে গতরেও খানিকটা ব্যথা। সকালে অত খাটাখাটুনি, জল ঘাঁটা, শরীর একটু আধটু খারাপ তো হতেই পারে। তা হোক, জ্যাঠামশাই ফিরে আসছেন, এই আনন্দেই আমি মরছি। একটু আধটু মাথা যদি ধরে, ধরুক। জ্যাঠামশাইরা আজ 1.5 মাসের বেশি বাড়ি ছাড়া। আমি তো মনেই করতে পারি না আমাদের এই বাড়ি কখন এইভাবে ফাঁকা থেকেছে। জন্মকাল থেকে আমি এই বাড়িতে এমন ফাঁকা কখনো দেখিনি। মার যখন খুব অসুখ বিসুখ, হাওয়া বদলাবার দরকার হলো মায়ের, তখন বাবা মাকে নিয়ে বাইরে গিয়েছিল। আমরা কিন্তু এইখানেই ছিলাম। পুরোপুরি ফাঁকা এই বাড়ি কখনোই হয়নি। জ্যাঠামশাই আর আয়না কলকাতায় যাবার পর দেখলাম ফাঁকা কাকে বলে। সমস্ত বাড়িটা চুপ, কোনো রকম সাড়া নেই। জ্যাঠামশাইয়ের কাশির শব্দ, আয়নার হঠাৎ গুনগুন করে গান গেয়ে ওঠা, কিছুই আর কানে পড়ে না। বারান্দাটা সারাদিন ফাঁকাই পড়ে থাকে। ঘরের দরজা জালনা খোলা রয়েছে, অথচ কোনো সাড়া শব্দ নেই। একদিন তো অসহ্য লেগেছে। মনে হয়েছে এই বাড়িতে আমি যেন চিরকালের মতন বন্দী হয়ে গিয়েছি। কখনো মনে হতো কোথাও হারিয়ে গিয়েছি, কোনো দিন ভয়ও পেয়েছি। সেদিন সন্ধেবেলায় কি কাজে যেন বসার ঘরে গিয়েছিলাম, হঠাৎ কমলাকে ডাকলাম। আমার গলার স্বর কমলার কানে পৌঁছল না, অথচ ফাঁকা নিস্তব্ধ বাড়িতে নিজের গলার স্বর এমন অদ্ভুতভাবে কেঁপে কেঁপে ঘরের মধ্যে ছড়িয়ে গেল যে আমি কেমন চমকে উঠলাম। মনে হলো আমি যে কত একা, এটা বোঝাবার জন্য কেউ আমার গলা নকল করে ডাকল। মনে চিন্তা এলেই আমার নানা রকম ভয় করে। অনেক দিন সন্ধে রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতেও আমার গা ছমছম করে উঠেছে। জ্যাঠামশাই আর আয়না ছিল না, আমি একলা এই পুরীতে ছিলাম। এতেই আমি বুঝতে পারছি এমন করে থাকা যায় না, এই বড় কষ্টের। আমার সমস্ত বুক ফাঁকা হয়ে যায়। মনে হয় কোথাও একটু বাতাস নেই। কি যে যন্ত্রণা হয় তখন। মাঝে মাঝে ভাবি, এই বাড়ির যেখানে যা আছে আজ চিরদিন তো থাকবে না, তখন আমার কি হবে? আমার কি হবে আমি জানি না। ভাবতে গেলে কুল পাই না। হাজার রকমের দুশ্চিন্তা আর দুঃখ আসে। মনকে বোঝাই, যা হবে পরে হবে, যখন হবে তখন দেখব, এখন কেন কেঁদে মরি? মনকে প্রবোধ দেওয়া ছাড়া আমার আর কি করার আছে? বিছানায় শুয়ে থাকতে থাকতে মনে হলো এবার যেন ভোর হয়ে আসার সময় হয়েছে। জাম গাছের আড়ালে কোথাও ঘুম ভাঙা পাখির গলায় সাড়া উঠল। শেষ রাতে ঠান্ডা বাতাস দিচ্ছে। পায়ের দিকের জানালায় জ্যোৎস্না দেখি বেশ ফিকে হয়ে এসেছে। বিছানা ছেড়ে উঠে পড়ার ইচ্ছে হলো। উঠে পড়ে কি করব যে তা মাথায় এলো না। কমলাকে ডাকবো? কি হবে ডেকে? কাল সারাদিন বেচারির খাটুনি গিয়েছে, ও আবার একটু ঘুম কাতুরে। জ্যাঠামশাইরা যখন থেকে নেই তখন থেকেই ও পাশের ঘরে শুচ্ছে। বেচারাকে এখন ডাকাডাকি করে লাভ নেই। অকারণে জেগে উঠে কী বা করবে? জ্যাঠামশাইদের বাড়ি আসতে আসতে সকাল হয়ে যাবে, হয়তো তখন সূর্যও উঠে যাবে। আবার আমার শচীদার কথা মনে এলো। শচীদা এই বাড়িতে এসে উঠবে না তার বাড়িতেই যাবে আমি তো জানি না। জ্যাঠামশাই হয়তো চাইবে শচীদা এখানে এসেই উঠুক, কিন্তু শচীদা কি তাতে রাজি হবে জানি না। এখন আমার মনে হয় শচীদাকে কলকাতায় নিয়ে যাওয়ার এত আয়োজন করে লাভ হয়নি। মিছিমিছি মানুষটাকে ওরা টানাটানি করল। এই জন্য অবশ্য অবিনী বেশি দায়ী। অবিনীর যতটা আমি দেখলাম তাতে বুঝতে পারছি সংসারে ওর মতন করে সবাই ভাবুক এটাই ও চায়।
সচিদাকে কলকাতায় নিয়ে যাবার জন্য সে পাগল হয়ে গিয়েছিল বলে যে এই কথা বলছি তা নয়। সে চেয়েছিল মানুষটা বাঁচুক, আমি ওর দোষ ধরছি না। কিন্তু আমি যা দেখলাম অবিনকে, তাতেই আমার বিশ্বাস হয়েছে নিজের মনটাকেই সে খাঁটি বলে মনে করে। অবিন ভাবে তার মতটাই সংসারে সত্যি, বাকি যা তা মিথ্যে। সে বোঝে না তার সত্যিটা তাকেই মানায়, অন্যকে নয়। এই যে আমায় চিঠি লিখেছে সেদিন, তাতে তার দাবিটা বড় বেশি করে স্পষ্ট করে তুলেছে। সংসারে মেয়ে পুরুষের সম্পর্কের যেটা সহজ দিক, আমি সে কথাটা তাকে মনে করিয়ে দিয়ে যেন মস্ত বড় দোষ করেছি এমন একটা ভাব তার। সে নাকি ওসব গ্রাহ্য করে না। ও যে কি গ্রাহ্য করে আর করে না আমি বুঝে উঠতে পারলাম না। ও যে কিছুতেই স্বীকার করতে চায় না আমার এই বন্ধন বড় শক্ত। আমার ৩৬ বছরের জীবনের সঙ্গে এর কত রকমের গিঁট পড়ানো, কোথাও কোথাও তা এমন করে জট পাকিয়ে গিয়েছে যে তাকে ছিঁড়তে চাইলেও ছেঁড়া যাবে না। আমি তাকে বলি, তুমি তো আমায় নতুন করে বাঁধতে চাইছো, কেন চাইছো? আমি যা ছিলাম তেমন করে আমায় থাকতে দাও। অবিন বলে, ওই থাকাটা কোনো থাকাই নয়, ও হলো নিজেকে ভুলিয়ে রাখা। আমি বলি, বেশ তাই হলো, আমি নিজেকে ভুলিয়েই রাখতে চাই। অবিন শুধু মাথা নাড়ে। ওর এই মাথা নাড়া আমি আর বন্ধ করতে পারলাম না বলেই আমার ভয়। যখন থেকে ওকে দেখেছি তখন থেকেই আমি বোধহয় সেই ভয়েই মরেছি। মনে মনে আমি বুঝেছি মেয়েদের সমস্ত বুদ্ধি বিবেচনা এক এক সময় হঠাৎ যেন হারিয়ে যায়। তখন তার খেয়াল থাকে না সে কোন হঠকারিতা করে ফেলবে। এই মুহূর্তটি বড় সর্বনেশে। তখন যে কি হয়, কোন ভাঙন এসে অন্তর থেকে ধাক্কা মারে, মনে হয় যা আমার চারপাশে ছিল সব যেন ভেঙে চুরে ছিটকে গিয়েছে। তার মাঝখানে আমার সেই নারীত্ব দাঁড়িয়ে আছে যার কোনো ভ্রুক্ষেপ নেই। সেই মুহূর্তটা হলো ভয়ঙ্কর। তেমন মুহূর্ত আমার আসেনি, কিন্তু আসতে পারে, এই ভয়ে আমি মরেছি। অবিনকে আমি কতটা বাধা দিতে পারতাম তাই বা কেমন করে বলবো। ভগবান আমায় বাঁচিয়েছেন, জ্যাঠামশাইরা ফিরে আসছেন, আবার আমি আমার মতন করে থাকতে পারবো। কলকাতার সঙ্গে আমার যোগাযোগ কমে আসবে। সুহাসকে মাঝে মধ্যে চিঠি লিখে খোঁজখবর নেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকবে না। অবিন হয়তো আরও কিছুদিন জ্বালাবে, আমি তার চিঠির জবাব দেব না, চুপ করে থাকব। অবিন শেষ পর্যন্ত নিশ্চয়ই থেমে যাবে, এছাড়া তার করার কী বা আর আছে। মনে মনে আজ আমি অবিনকে বলি, তুমি আমায় ভুলোতে চেয়েছ এ কথা আমি বলি না। তোমার সে দুর্মতি হয়নি, তেমন স্বভাবের মানুষ তুমি নও। আমার চোখ তাহলে চিনতে পারত। কিন্তু তোমার যাই থাক, আমার যে উপায় নেই, সাধ্য নেই। যখন আমার বেলা ছিল তুমি তো আসোনি। এই অসময়ে তুমি আমার কাছে কিছু চেয়েও না। আমি এখন এই বাড়ির ৩ পুরুষের ইট পাথর মাটির তলায় চাপা পড়ে গিয়েছি। আমি আর মানুষ নই, নিতান্তই পাথর। এই আমার ভাগ্য। জন্মান্তরে যদি আমার চাওয়ার থাকে তোমাকে চাইব, এ জন্মে তুমি আমার পাওয়ার ধন নও। ভোরবেলার প্রথম কাকটি ডেকে উঠল। ঠান্ডা শিরশিরে বাতাস আসছিল জানালা দিয়ে, গায়ে যেন সামান্য কাঁপুনি দিল। গাছের হালকা ডাল কেঁপে পাতার শব্দ হলো সামান্য। পাখি ডাকছে ২-১টি করে। ভাবলাম এবার উঠি, কমলাকে ডাকি, কলঘরে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসি। কমলা উঠে জ্যাঠামশাইদের ঘরের দরজা জানলা খুলে দিক, সকালের আলো বাতাস আসুক। কিন্তু উঠি উঠি করেও ওঠা হচ্ছিল না। ঘরের মধ্যে এখনো ঝাপসা অন্ধকার। জানলার গা দিয়ে জ্যোৎস্না কখন চলে গেছে। বাইরে কোথাও যেন টিপটিপ করে মৃদু শব্দ হচ্ছে। কিসের শব্দ জানি না, ভোরের বাতাসে শুকনো পাতা বোধহয় খসে যাচ্ছে। হাই উঠছিল। গলার হাড়টা ঘাড়ের দিকে খোঁপার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আস্তে করে জ্বরটা ছাড়ালাম। জামার টিপকল আলগা। নিজের বুকে দুদণ্ড হাত দিয়ে শুয়ে থাকলাম। বুকে হাত রাখলেই সেই ধক ধক কাঁপুনিটা আমার হাতে লাগে। মার মতন আমারও কোনো বুকের অসুখ হবে কিনা কে জানে।
হতেও পারে। বিছানায় উঠে বসে এলো আঁচলটা গায়ে জড়াচ্ছি। ভোরবেলার কাক পাখি ডাকতে লাগলো, তাদের ওড়াউড়ির শব্দ আসতে লাগলো জানালা দিয়ে। ভোর হয়ে এলো। আয়নার কুকুরটা দেখি ঘুম ভেঙে হঠাৎ চেঁচাতে লাগলো। বিছানা ছেড়ে উঠলাম, কাপড়টা গুছিয়ে নিচ্ছি। টোপর তখনও চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। আধো ফর্সা আলোর মধ্যে দরজা খুলে বাইরে আসতেই মনে হলো টোপর বারান্দা দিয়ে ছুটে বাগানে চলে গেল, তারপর সোজা ফটকের দিকে। জ্যাঠামশাইটা কি এসে গেলেন? ও কমলা, কমলা, শীঘ্রই ওঠো তো। কার্তিক বাড়িতে নেই, ফটকে তালা, চাবি আমার কাছে। তাড়াতাড়ি ঘরে এসে হাতড়েই চাবিটা মুঠোয় নিলাম। বাইরে সবে অন্ধকার কেটে ফর্সা হচ্ছে। আকাশে শুকতারা, তখনও পাতলা একটু অন্ধকারে জড়ানো। গাছপালার মাথা কালচে হয়ে আছে। সকালে ঠান্ডা বাতাস আসছে জঙ্গলের দিক থেকে। জ্যাঠামশাইরা ফিরলেন। আমার হাত পা যেন কিসের আনন্দে চঞ্চল হয়ে উঠল। বাগান দিয়ে তরতর করে হেঁটে চললাম। ভোরবেলার বাতাস কি সুন্দর গন্ধে ভরা। কদম গাছের মাথার উপর শুকতারাটা চেয়ে আছে। একজোড়া পাখি এইমাত্র শূন্যে ঝাঁপ দিল। ফটকের কাছাকাছি আসা পর্যন্ত চোখে কিছুই পড়ছিল না। কাছাকাছি আসতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার পা পাথর হয়ে গেল। ফটকের সামনে অবিন। জ্যাঠামশাই কোথায়? আয়না কই? সচিতা কোথায়? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, পা নাড়াতে পারি না। হঠাৎ কেমন এক ভয় এসে আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপিয়ে দিল। আয়নার কুকুরটা ফটকের সামনে লাফঝাঁপ করছে, চেঁচাচ্ছে। কেমন যেন ঘোরের মধ্যে ফটকের কাছে এসে অবিনকে দেখলাম। রাত জাগা চেহারা, উস্কো খুস্কো চুল, হাত খালি। আমি উৎকণ্ঠায় মরে যাচ্ছিলাম। জ্যাঠামশাই কোথায়? স্টেশনে। ভালো আছেন তো? ভালো। আয়না আয়না আসেনি? হ্যাঁ, স্টেশনে রয়েছে। ফটকের তালাটা খুলে দিলাম কখন। টোপর অবিনের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। খোলা ফটকের পাট সরিয়ে অবিন ভিতরে এলো। আর সচিদা এসেছে? এসেছে, আর একটু সকাল পর্যন্ত সব অপেক্ষা করছেন স্টেশনে। অবিন আমার দিকে তাকালো, তার চোখ যেন হাসছে। সচিদা এখানে আসছে? না, বাড়ি যাবেন। কার্তিক সচিবাবুকে পৌঁছে দিয়ে আসবে। আমি দাঁড়িয়ে, আমার কোনো প্রশ্ন নেই। জ্যাঠামশাই ফিরে এসেছে, নায়না এসেছে, সচিদা এসেছে, কিন্তু অবিন, সে কেন এসেছে? কে তাকে এনেছে? আমি তো তাকে আসতে বলিনি। অবিন তার বাঁ হাতের আঙুল মাথার চুলের ওপর বুলিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো একবার, তারপর আমাদের বাড়িটার দিকে। আমি তাড়াতাড়ি চোখ নিচু করে নিলাম। মনে হলো এবার ও আমার দিকেই তাকাবে। আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম, ফটকের কাছাকাছি আমায় পাশ কাটিয়ে অবিনের যাবার উপায় ছিল না। সে দাঁড়িয়ে, আমিও দাঁড়িয়ে। এই বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করেই আমি দাঁড়িয়ে। অবিন পা বাড়িয়েও দাঁড়িয়ে পড়েছিল। আজ এই ভোরের মুহূর্তে আমি আর অবিন মুখোমুখি দাঁড়িয়ে। তার বাসি মুখ, এক মাথা উস্কো খুস্কো চুল। আমার চোখে এখনও ঘুমের রেশ জড়িয়ে আছে। সারা রাতের শাড়ির গন্ধ আমার গায়ে। আকাশ একেবারে নির্মল। যেটুকু অন্ধকার জড়িয়েছিল তাও কখন সরে এলো। এমন মুহূর্ত আমার জীবনে আগে কখনো আসেনি। এই এক পরম মুহূর্ত যেন ভগবান আমার জন্যই সাজিয়ে রেখেছিলেন। দেখতে চাইছিলেন মোহিনী মরে না বাঁচে। এ আমার মরা বাঁচার সন্ধিক্ষণ। মনে হলো অবিনকে আজ স্পষ্ট করে এই কথাটা বলি, তুমি এসো না, তোমাকে তো আসতে বলিনি, তুমি ফিরে যাও, ফিরে যাও। অবিন আমার পাশ কাটিয়ে পা বাড়াচ্ছিল। হঠাৎ আমি বুঝি নড়ে উঠলাম। অবিন দাঁড়ালো। অবিনের মুখের দিকে তাকিয়ে আচমকা আমার যে কি এক আক্রোশ জাগলো, এমন আক্রোশ আমার কখনো হয়নি। এই মানুষটা আমার সর্বস্ব নিতে এসেছে। মোহিনীর যা কিছু রাখা আছে ওর পায়ের ঠোক করে সব যেন ছত্রাকার হয়ে যাবে। ইচ্ছে হলো চিৎকার করে বলি,
তুমি যাও, তুমি চলে যাও, আমি তো তোমায় ডাকিনি। কিন্তু আমি কিছু বলার আগেই অবিন আমার পাশ কাটিয়ে পা বাড়ালো। অস্পষ্ট করে আমি বাধা দিয়ে যেন কিছু বললাম। অবিন দাঁড়ালো, মুখ ফেরালো, তারপর বলল, এই সকালটুকুকে আমি তোমার হাতে জিম্মা করে দিলুম। অবিন দেখি বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার গলা বন্ধ হয়ে কান্না এলো। বলতে গেলাম, যেও না, যেও না। কিন্তু আমি কাকে বাধা দেব, কাকে বলবো যেও না? ও যে অবিন, আমার সর্বনেশে পুরুষ। ওর শ্রাবণ আকাশের মেঘের মতন গায়ের রং, বিদ্যুতের মতন তীক্ষ্ণ চেহারা, উঁচু মাথা সোজা করে হেঁটে যাওয়া আমি শুধু দেখলাম। চোখ ভরে আমার জল নামল। বুকের যেখানে দুঃখের পাথর জমেছিল, হঠাৎ দেখি তার কোথাও ফাটল ধরেছে। এ কি আমার মুক্তি? এ কি আমার আনন্দ? চোখের পাতা কাঁপছিল, পা কাঁপছিল, বুক কাঁপছিল। অবিন বুঝি সিঁড়ি পর্যন্ত চলে গেল। চোখের জলে আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? এই সমগ্র উপন্যাসটা কেমন লাগলো আপনাদের, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এই উপন্যাস থেকে আমার চ্যানেলটি শুনতে শুরু করেছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিমল করের এর আগেও আমি একটা উপন্যাস পাঠ করেছিলাম, ওনার বিখ্যাত উপন্যাস খড়কুটো। একটা মিষ্টি প্রেমের গল্প, খুব সুন্দর। আপনারা যদি এখনো না শুনে থাকেন শুনতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি ওই উপন্যাসের প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। একটা নতুন উপন্যাস নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।